কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন কোথায় ছিলেন? নো আই কার্ড নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএমের পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যেন কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঋতব্রতরা বিধানসভায় বিজেপির স্বার্থ দেখবে। ঋতব্রতরা আজকে বলছেন আমরা মানুষের স্বার্থ দেখি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এদের মতো নিজেদের স্বার্থ দেখে চলি না। দেখুন, খুব সমস্যার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা কাগজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি দেয়া সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া, তাই সব দিয়ে ভোটে জিতে আসার পর এত বড় বিশ্বাসঘাতকতা কেউ বা কারা করতে পারে? বাংলার মানুষ দেখছেন সেগুলো। আর বাংলার মানুষ তারা দেখছেন শীত গ্রীষ্ম বর্ষা চিরকাল দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আজকেও আক্রান্ত কর্মীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে, আইনি লড়াই লড়ছে, হকারদের স্বার্থে সরব, অন্য যে যে ধরনের কাজে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে তৃণমূলকে ক্ষতি করতে ব্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে ব্যস্ত, তো তারা তো গোপনে গিয়ে বিজেপির সঙ্গেই দেখা করেন, তারা তো গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকেন, তারা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপি দেয়া পদ নিয়ে ঘুরে বেড়ান। তো ফলে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট তাদের কয়েকজন, সবাই নয়, বাকিদের উপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে তাদেরকে সঙ্গে রাখতে হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন কে দিচ্ছে সাপ্লাই? বিজেপি দিচ্ছে। তো সেই কারণে তারা বিজেপির স্বার্থ দেখে কাজ করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থ দেখে কাজ করবেন। ইউনিফর্ম কমার্শিয়াল কোড ওয়েস্ট বেঙ্গল তার খসড়া এবং বিল এক্সামিন করার জন্য রাজ্য সরকার কমিটি গঠন করেছে 9 সদস্য। হ্যাঁ, ওটা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের যে রীতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ধর্ম, প্রত্যেক শাখা যারা আছেন তারা সমস্তভাবে তারা নিজেদের বিষয়গুলি, তাদের প্রত্যেকের যেন অধিকার আবেগ ঠিক থাকে, তারপরে আলোচনায় একটা ঐকমত্যের ভিত্তিতে যা করার, একটা ঐকমত্যের ভিত্তিতে সেগুলো করা যেতে পারে। যেগুলো কেউ কিছু নতুন কোনো কিছু করতে চান তার জন্য একটা সামাজিক ঐকমত্য দরকার। সামাজিক যদি মতপার্থক্য থাকে, সামাজিক রীতিনীতির বদল আনতে গেলে যদি মতপার্থক্য থাকে, তো সেটা তো বাঞ্ছনীয় নয়, একটা ঐকমত্য দরকার। বাকিটা আমাদের দল খতিয়ে দেখছেন এবং যা যা পদ্ধতি আছে সেই অনুযায়ী পদক্ষেপ হবে। বলছি, ইউনিফর্ম থেকে নীল সাদা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত 2022 সালের আগে যে স্কুলের যে ইউনিফর্ম ছিল তাতে ফিরে যাচ্ছে শিক্ষা দপ্তর জানিয়েছে, এবং 15 দিনের মধ্যে ডিআইদের ইউনিফর্ম সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ, নীল সাদাটাকে রাখছে না। দেখুন, সব কিছুর একটা বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। নীল সাদারও একটা আলাদা সৌন্দর্য, আলাদা আইডেন্টিটি, একটা নিজস্বতা বলে বিষয় থাকে, এবং তার কিছু সাদার একটা সাদা কিসের প্রতীক, নীল কিসের প্রতীক, এগুলো সমস্তটাই একটা সৌন্দর্যের পাশাপাশি তার কিছু কারণ। এখন সরকার যদি এসে মনে করে যে দুম করে একটা রীতি ভেঙে করে দেবে, তো সবসময় তো সেগুলো ঠিক নয়। কোনো একটা জিনিস যখন চালু হয় তখন একটা নির্দিষ্ট কারণের উপর দাঁড়িয়ে চালু হয়, সেই কারণটা যদি সকলের হিতার্থে হয় তাহলে সেগুলো কেন চেঞ্জ হবে? বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সূর্যপুরে গিয়ে বলেছে
যে খুনি ধর্ষকরা ভয় পাক, আমি চাই ওরা ভয় পাক, এনকাউন্টার হয়েছে এখান থেকে ওদের ভয় পাওয়া শুরু হোক, যেন ওরা পাক। আমার মনে হয় যে বিজেপি একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই আছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। তো তাহলে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর, দিল্লি, ওড়িশা, আমাদের সোনার কুস্তিগির মেয়েরা, তাদের সঙ্গে যে ধারাবাহিক নারী নির্যাতন এবং যারা নির্যাতন করেছে তাদের রক্ষা করার যে প্রবণতা দেখা গিয়েছে, তো তার থেকে তো ব্যতিক্রম হতে পারে না। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন শুনতে ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো কতটা মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই বেশ কিছু তো প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেইগুলোরও তো সদুত্তর দেওয়ার ব্যাপার আছে। যার বিরুদ্ধে মানে কোনো কোনো নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ, আর তদন্তের আগেই ক্লিন চিট হয়ে যাচ্ছে নাকি তদন্ত হচ্ছে, এগুলোই তো মানুষ এখনো কনফিউজড হয়ে আছে। বলছি এটা যখন বললেন তখন এটাই আরেকটা মুখ্যমন্ত্রী বলেছে, ইন্দ্রজিৎ যেটা পিটিয়ে মারা হয়েছে, বলছে নাম পরিচয় থেকে তাকে খুন করা হয়েছে, এর পিছনে যারা রয়েছেন তারা উস্কানি দিয়েছেন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে মৃত্যু, সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? ফলে এই ধরনের বাছবিচার করতে গেলে কিন্তু প্রশ্ন, কাউন্টার প্রশ্ন ক্রমাগত আসতে থাকবে। তারপরে আরও কিছু আছে, আমরা এই যে কেউ যদি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গিয়ে থাকে, তো পুলিশ তো ব্যবস্থা নেবে, আমরা নিশ্চয়ই দায়িত্ব জ্ঞানহীনের মতো প্রশ্ন তুলব না। আবার পাশাপাশি এই কথাগুলোও অনেকে বলছেন যে যদি কোনো ঘটনা রিকনস্ট্রাকশন করতে হয় সেটা মধ্যরাতে কেন, সেটার ভিডিওটা ঠিকঠাক হয়েছিল কি না, যে লোকটা দিনের বেলার ভিডিও দেখা যায় হাঁটতে হাঁটতে যাচ্ছে সে হঠাৎ রাতের বেলা পালাতে গেল, এই ধরনের কথাগুলোও তো সব চলে আসে। আমি আবার বলছি, কেউ যদি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাতে যায় তো পুলিশ তো তাকে রসগোল্লা খাওয়াবে না। ফলে আমরা যেটা দেখিনি, আমরা যেটা জানি না, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেখার এবং জানার ব্যবস্থাটা করুন, ভিডিওটা রিলিজ হোক। রিকনস্ট্রাকশন মানে তো নিশ্চয়ই ভিডিও হয়েছে, তাহলে ভিডিওটাও রিলিজ হোক, তাহলে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলি আছে, একটা জিনিস ক্লিয়ার, একজন ব্যক্তিও কিন্তু কোনো খুনে জড়িত থাকা কোনো ব্যক্তির সমর্থনে কোনো কথা বলছে না, বলবেও না। কিন্তু যদি কোথাও কোনো যুক্তির ফাঁক থাকে সেক্ষেত্রে কিছু প্রশ্ন ওঠার অবকাশ থাকে, কিন্তু এই ধরনের পাশবিক আচরণ যারা করেন তাদের নিশ্চয়ই দীর্ঘায়ু এবং সুস্থতা আমরা কেউ কামনা করব না। আচ্ছা, এর সঙ্গে বলেছেন যে কামদুনির ক্ষেত্রে এবার সরকার আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করবে, যেটা এর আগে দেখা গিয়েছে যে হাইকোর্ট থেকে মুক্তি পেয়ে গিয়েছে এবং 16 বার পিপি চেঞ্জ হয়েছে, এই বিষয়টা কিন্তু তিনি আজকে উল্লেখ করেছেন এবং বলেছেন এর আগে সরকারের পক্ষ থেকে যে গাফিলতি ছিল, এবারে আমরা জুডিশিয়ারিতে অবভিয়াসলি ইনভলভ করবো না। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি কামদুনি ক্ষেত্রে কোনো ইতিবাচক উদ্যোগ নেন সে তো ভালো কথা।